আজ থেকে বন্ধ পাঠশালা। পাঠশালা? তুমি কি কালা? আজ থেকে পাঠশালা বন্ধ। যে আজ্ঞা খোদা বন্ধ। এরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে। এই মুহূর্তে ভারতবর্ষের মোস্ট পপুলার ট্রাভেল ডেস্টিনেশন, যেখানে সবাই যেতে চাইছে, আর যারা ফিজিক্যালি যেতে পারছে না তারা চাইছে অন্তত একবার ভার্চুয়াল ট্যুর করতে। কিন্তু সবার আগে বলি, আপনারা হয়তো অনেকেই জানেন না যে রিসেন্টলি হীরক রাজার দেশের যে রিমেক ফিল্মটা শ্যুট হচ্ছে, তার অনেক সিন কিন্তু এখানে শুটিং হয়েছে এবং চলছে। সেটা কি আপনারা জানেন না তো? যারা এই ছবিটা বানাচ্ছে, যেহেতু এটা 2026, তো সময়ের প্রয়োজন অনুযায়ী তারা ডায়ালগে বেশ কিছু চেঞ্জেস করেছে। নানা রকম নতুন ডায়ালগ আমাদের কানে আসছে। যে ডায়ালগগুলো আমাদের ইন্টারেস্টিং মনে হবে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকব। তো এখানে হীরক রাজার দেশের ওই সিনটাও শ্যুট হয়েছিল, যেখানে হীরক রাজার দেশের সেনারা পাঠশালার ছোট ছোট ছাত্রদের বেধড়ক মারছে, তাই না? এবং স্কুলটাও পুড়িয়ে দিয়েছে। তো সেই সিনটা কিন্তু এখানেই শ্যুট করা হয়েছে কয়েকদিন আগেই। আর ওই শটের যে সুভিনিয়ার, মানে যে প্রপগুলো ব্যবহার করা হয়েছিল, লাঠি, কয়েকটা লাঠি প্রচণ্ড দুর্মূল্য, মানে তাতে নাকি পেরেক লাগানো ছিল। তো আমরা সেই লাঠিটাই খুঁজছি, যদি সেটা কোথাও পাওয়া যায় তাহলে আমরা একটা ছবি তুলব সেটার সঙ্গে। যন্তর মন্তর শুনে কিন্তু অনেকের মনে হতে পারে যে এখানে দেখার কি আছে। তো আমাদের ভিডিওটা দেখতে থাকুন, আমি বলতে থাকবো এখানে কি দেখার আছে। কিরকম লাগছে এসে এখানে? এক্সেলেন্ট। এরকম একটা জন্মদিন, আজকে দেবস্মিতার জন্মদিন। তো সকালবেলা আমরা ভেবেছিলাম মন্দিরে যাব, তো আমাদের যে গুরুজি উনি বললেন মন্দিরে ঢুকতে দেওয়া হবে না যতক্ষণ না তোমরা একবার যন্তর মন্তর ঘুরে আসো। সেই কারণে আমরা যন্তর মন্তর ঘুরতে এলাম, তাই তো? এরকম একটা জন্মদিন লাখে একটা হয়। লাখ তো আমার হবে না, যত বছরই বাঁচি, এই জন্মদিনটা আমার জীবনের সেরা জন্মদিন। अगर वॉलेंटियर करना है तो बैनर क्लब यहाँ से ले सकते हैं आप। উদয়ন পণ্ডিতকে হীরক রাজার দেশের যে সেনারা তারা তুলে নিয়ে যাচ্ছে, সেই সিনটাও এখানেই শ্যুট করা হয়েছিল। আর তার ডিসেন্সি রাখার জন্য, দেখতে যাতে খারাপ না লাগে, তাই সাদা কাপড় দিয়ে চারিদিকটা মুড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই সিনেমাটা যিনি ডিরেক্টর তিনি আবার অ্যাস্থেটিক্যালি খুব স্ট্রং, এবং তিনি সমস্ত কিছুতে একটা প্লিজিং ব্যাপার স্যাপার পছন্দ করেন। ফলে উদয়ন পণ্ডিতকে যখন তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, তাতে যেন সেই অ্যাস্থেটিক্যালি যেন সেটা সুন্দর লাগে, সেই কারণে আবার সাদা কাপড় দিয়ে ঘিরে দেওয়া হচ্ছিল। হয়তো এই সিনটার জন্যই উনি অস্কার পেয়ে যেতে পারেন, তাই না? হাই প্রবাবিলিটি। Water.
হীরক রাজার দেশের যন্তর মন্তর ঘরটা কি এখানে আছে? মনে তো হচ্ছে নেই, মনে হচ্ছে নেই। নামটা যন্তর মন্তর, কিন্তু সেই মস্তিষ্ক প্রক্ষালক ঘরটা সেটা মনে হচ্ছে নেই। আমরা মাঝে মাঝেই বলতে থাকবো যে এখানে কি কি দেখার আছে। এখানে এসে নীরেন্দ্রনাথ চক্রবর্তী উলঙ্গ রাজার কথা মনে পড়ছে। আর উলঙ্গ রাজার সেই বাচ্চাটা আজ একটা নয়, হাজার হাজারে হাজারে এখানে ঘুরে বেড়াচ্ছে। এই যে শুনতে পাচ্ছেন, এরা সেই উলঙ্গ রাজার সেই বাচ্চাটা যে বলেছিল রাজা তোমার কাপড় কোথায়। এরা সবাই পথে নেমেছে সেই রাজাকে বলতে। এরা একা নয়, হাজারে হাজারে রয়েছে। আমরাও তাদের সঙ্গে সমানভাবে আছি এইটা বলার জন্য যে রাজা তোমার কাপড় কোথায়। উনি তো একটা মাত্র বাচ্চাকে খুঁজে পেয়েছিলেন যে রাজাকে বলতে পেরেছিল নির্ভয় হয়ে যে রাজা তোর কাপড় কোথায়। সেরকম বাচ্চা যদি দেখতে চান তাহলে এখানে আসতে পারেন। মানে শয়ে শয়ে এরকম নির্ভীক ভয়হীন বাচ্চা কাচ্চা আপনারা দেখতে পাবেন, সত্যি যারা রাজাকে বলার সাহস রাখে। যে জেনারেশনটাকে আমরা অনেকেই ভেবেছিলাম যে এরা তো সারাদিন ফোন আর মোবাইল আর ল্যাপটপে থাকে, এদের কিছুতে যায় আসে না। তারা যে কতটা কি অ্যাকচুয়ালি ধারণ করে মাথায়, তাদের মগজে, মানে হ্যাটস অফ, দেখার মতো। নচিকেতার একটা গান আছে যে তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশন। তো আমি ভাবতাম বোধহয় গান সাহিত্য এই ধরনের লিটারেচার এই ধরনের জায়গাতেই বোধহয় এই বোকা লোকগুলোকে পাওয়া যায়। কিন্তু সত্যি সত্যি যে ওই বোকা লোকগুলো এক্সিস্ট করে, 2026-এও এক্সিস্ট করে। আপনারা যদি সেটা দেখতে ইন্টারেস্টেড হন তাহলে আমরা রিকোয়েস্ট করব যে আপনারা অন্তত একবার এখানে আসুন। আমরা জানি যে আমাদের হাতে গোনা মাত্র কয়েকজন মানুষ এই ট্রাভেলগুলো দেখেন, ভিডিওগুলো দেখেন। আপনাদের কাছে রিকোয়েস্ট যে ইন্টারনেটের থ্রু, টিভির থ্রুতে আপনারা যেটা দেখছেন, মানে তার থেকে অনেক বেশি কিছু হচ্ছে এই জায়গায়। তো দীঘা, পুরী, দার্জিলিং এগুলো থাকবে, আপনারা যেতে পারবেন অন্য সময়ও। কিন্তু এই জিনিসটা কিন্তু বেশি দিন থাকবে না। এই যে সিনেমার শুটিংটা চলছে, যে কোনো দিন কিন্তু এই শুটিং শেষ হয়ে যাবে এবং শুটিংয়ের সেট ফেট সমস্ত কিন্তু হীরক রাজা এসে ভেঙে দেবে। ফলে যতদিন এই সেট ফেট আছে, যতদিন এই সিনেমার সিন ফিন শুটিং চলছে, আপনারা একবার অন্তত এসে এই জায়গাটা ঘুরে যান, তাই তো? संघर्ष करो, हम तुम्हारे साथ हैं। सोनंदू संघर्ष करो, हम तुम्हारे साथ हैं। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। कोई बात है, सरकार मोदी की जिम्मेदारी नारू की, सरकार की जिम्मेदारी नारू की। अरे नारू नहीं करे तो बोल तो करे। আপনাদের বলছিলাম না, এখানে প্রচুর রকম দেখার জিনিস আছে। তো আরেকটা খুব ইম্পর্টেন্ট দেখার জিনিস হলো এই সমস্ত হীরক রাজার সেনারা দাঁড়িয়ে আছে। এখানে সমস্ত মজার মজার সিনের শুটিং চলছে। একজন শ্রমিক, সে জানতে চেয়েছিল যে 6 মাস ধরে সে স্যালারি পাচ্ছে না কেন। মন্ত্রীটাকে ডাকলো কথা বলার জন্য। মন্ত্রীর সঙ্গে কথা বলে সে যখন বাইরে এলো, দেখলাম সে ভীষণ খুশি, সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো এবং বলল এই যে সে বেশ কয়েক মাস ধরে বেতন পাচ্ছে না, সেটা নাকি তাকে বেপরোয়া ভোগবাদে জড়িয়ে পড়া থেকে রক্ষা করছে। একটা সিনে একজন কৃষক, সে আবার ঋণ নিয়ে চাষবাস করেছিল, তো সে ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, সেই নিয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলতে ঢুকেছিল। বেরিয়ে এসে তিনি জানালেন ঋণে ডুবে থাকা সেটা নাকি দেশের আর্থিক ব্যবস্থায় সক্রিয় পার্টিসিপেট করার একটা প্রমাণ। একজন স্টুডেন্ট, সে আবার অভিযোগ করছিল যে লাইব্রেরি কেন বন্ধ করে দেওয়া হয়েছে। সেও দেখি মন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে এসে বেজায় খুশি, কারণ সরকার নাকি বইগুলো পড়ে ফেলার বিপদ থেকে তাকে উদ্ধার করেছে। ভাবুন।
কিন্তু এই মন্ত্রীর একটা সমস্যা হচ্ছে, লিমিটেশন, যে তিনি একসঙ্গে একটিমাত্র মানুষের চিন্তা ভাবনা ব্যাখ্যা বদলাতে পারেন। এবার বাইরে তো হাজার হাজার লোক জমে আছে, বিভিন্ন রকম দাবি দাওয়া, বিভিন্ন রকম অভিযোগ, এত রকম চিন্তা ভাবনা একসঙ্গে কিভাবে বদলাবেন, কিভাবে হ্যান্ডেল করবেন, সেটা আর মন্ত্রীমশাই বুঝে উঠতে পারছেন না। অনেকে দেখলাম অফিস কাছারি শেষ করে প্রচুর উকিল, যারা বোঝা যাচ্ছে সাদা শার্টগুলো পরা, হাতে কালো কোটটা রাখা, মানে আফটার কোর্ট আফটার অফিস প্রচুর লোক আসছে। এই স্পিরিটটা আনবিলিভেবল, না দেখলে বিশ্বাস করা যায় না। আমরা টিভিতে, মোবাইলে, স্ক্রিনে নানাভাবে দেখছি, কিন্তু আজকে যখন ডিসাইড করলাম আসবো, আজকের দিনটা আমি এখানেই কাটাবো, ঠিক বোঝাতে পারছি না অনুভূতিটা। এর আগে আরও অন্যান্য প্রোটেস্টে গেছি, কিন্তু এইরকম এত স্বতঃস্ফূর্ত এবং এত বাচ্চা ছেলে পিলে, এবং কারোর মুখে কোনো ভুলভাল কথা নেই, মানে তারা প্রত্যেকে প্রচণ্ডভাবে জেনে বুঝে কি করছে না করছে ক্ল্যারিটি নিয়ে এসছে। এটা উইটনেস করাটা এটা বিশাল ব্যাপার। এই এক্ষুনি একটা সিনের শুটিং দেখছিলাম, সেখানে হীরক রাজা এবং তার মন্ত্রীরা দাবি করছেন যে তারা নাকি দেশের সমস্ত সমস্যার সমাধান করে ফেলেছে। তার উত্তরে আবার এই দুষ্টু ছাত্ররা তারা বলছে কই, ক্ষুধা, বেকারত্ব, মিনিমাম ওয়েজের দাবি, করাপশন, পলিউশন, ভাঙাচোরা রাস্তা, এই সমস্ত সমস্যাগুলো তো এখনও দূর করা হয়নি। থ্যাংক ইউ। তার উত্তরে হীরক রাজা বলছে এই সমস্ত সমস্যা নিয়ে প্রকাশ্যে কথা বলা এটাই একটা চূড়ান্ত অভদ্রতা এবং সবার আগে এটাই দূর করতে হবে। आप लोग कहाँ से आए हो? सर मुझे नगर से। একটা সিনে এক সাংবাদিক সেনাপতিকে প্রশ্ন করলেন, হীরক রাজা কি এই ছাত্রদের সঙ্গে যারা প্রতিবাদ করছেন তাদের সঙ্গে কথা বলবে? সেনাপতি হাসি মুখে খুব ঠান্ডা মাথায় উত্তর দিলেন, অবশ্যই, নিশ্চয়ই বলবে। ছাত্রদের এবং অভিযোগকারীদের উত্তর আমরা আগে থেকেই প্রস্তুত করে রেখেছি। বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু হীরক রাজার রাজত্ব দেখতে, শুটিং দেখতে এখনও পিলপিল করে লোক আসছে এবং বিভিন্ন জায়গা থেকে, জায়গা মানে রাজ্য, বিভিন্ন রাজ্য থেকে আসছে। এখানে আবার হীরক রাজার দ্বারা অ্যাপয়েন্টেড কিছু সাংবাদিক, তারা দেখলাম কয়েকটা সিনে প্রচার করে বেড়াচ্ছেন যে কিছু দুষ্টু ছাত্র আর একটি দল, এরাই নাকি মূলত প্রতিবাদী চরিত্রগুলোর ভূমিকায় অভিনয় করে বেড়াচ্ছে। কিন্তু আমরা যেটুকু দেখলাম আসল ঘটনাটা কিন্তু একেবারেই সেরকম নয়। সবার দাবি কিন্তু এখানে একরকম নয়। কেউ চাইছেন যে কয়েক মাস ধরে তারা যে মাইনে পাচ্ছে না সেগুলো ক্লিয়ার করে দেওয়া হোক, কেউ চাইছেন তাদের অঞ্চলে যেন পরিষ্কার পানীয় জলের একটু ব্যবস্থা করে দেওয়া হয়, কেউ আবার নিরপেক্ষ তদন্তের দাবি করছেন। যেমন একজন প্রবীণ ভদ্রলোক এসেছিলেন, তার অদ্ভুত দাবি সরকার যেন 6 মাস অন্তর অন্তর একই ব্রিজ বা একই ট্রেন উদ্বোধন করা বন্ধ করে দেন। আর এই সমস্ত দাবি দেওয়ার উত্তরে এই গল্পে যারা কর্তৃপক্ষের ভূমিকা অভিনয় করছেন তারা বলছেন যে এটাই একটা গভীর ষড়যন্ত্র। শোনা যাচ্ছে যে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান, এই সিনটাও নাকি এখানেই শ্যুট করা হবে। তাই? আচ্ছা। উদয়ন পণ্ডিত নার্সিংহোমে আছে, কিন্তু তার পাঠশালার ছাত্রটা বেরিয়ে পড়েছে দড়ি ধরে টানার জন্য। তো এত মানুষের দিক থেকে ভেসে আসা এত রকম আনকমফোর্টেবল প্রশ্ন, হিসাব নিকাশ নিয়ে প্রশ্ন, ইকোনমি নিয়ে প্রশ্ন, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন, গাছ কাটা নিয়ে প্রশ্ন, প্রকৃতি ধ্বংস করা নিয়ে প্রশ্ন, পাহাড় কাটা নিয়ে প্রশ্ন, সরকারি চুক্তি নিয়ে প্রশ্ন, ডেভেলপমেন্টের নামে ট্রাইবালদের জমি দখল করা নিয়ে প্রশ্ন, সরকারি স্কুলে টিচার নিয়োগ হচ্ছে না কেন সেই নিয়ে প্রশ্ন, হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন, ফরেস্ট নিয়ে, রিভার নিয়ে প্রশ্ন, মানুষের ঘরবাড়ি নিয়ে প্রশ্ন। তো এত রকমের প্রশ্ন সেনাপতি, হীরক রাজা, তার মন্ত্রিসভার মন্ত্রীরা তারা কিভাবে হ্যান্ডেল করে উঠবে এই গল্পে তারা সেটা কিছুতেই বুঝে উঠতে পারছে না।
प्रोग्राम करो सेट जैसे के घर में बच्चे नहीं हैं এই গল্পে আবার কিছু মানুষ রাজার উপদেষ্টার ভূমিকায় অভিনয় করছে। তো তারা হীরক রাজাকে পরামর্শ দিয়েছে এই দুষ্টু ছাত্রদের সঙ্গে এক্ষুনি সংলাপ শুরু করা উচিত। কিন্তু হীরক রাজা এবং তার সেনাপতির ডিকশনারিতে সংলাপ মানে বোঝায় আরও বড় ব্যারিকেড। তো হীরক রাজার যারা সেনাবাহিনী তারা কমিউনিকেশনের নামে আরও বড় বড় ব্যারিকেড লাগাতে শুরু করে দিয়েছে। আর এই হীরক রাজার সেনারা সেনাপতির আদেশ পালন করতে করতে কিছু অ্যাক্টিভিটি খুব অবাক হয়ে দেখছিল। যেমন সরকারি নার্স তারা অসুস্থ হয়ে পড়া ছাত্রছাত্রীদের সেবা করছে। ছাত্রছাত্রীরা জাতি ধর্ম বর্ণ বড়লোক গরিব লোক এই সমস্ত ভুলে নিজেদের খাবার একসঙ্গে বসে ভাগাভাগি করে খাচ্ছে। শ্রমিকেরা বৃষ্টির হাত থেকে সম্পূর্ণ অচেনা মানুষদের আশ্রয় দিচ্ছে। আর সেই বয়স্ক ভদ্রলোকটা তিনি এখনও বসে আছেন কোনো একটা পরিবর্তনের আশায়। আমরা হীরক রাজার সেনাদের পাশ দিয়ে যখন হেঁটে হেঁটে আসছিলাম, সব সেনা তো আর খারাপ হয় না। তো হীরক রাজার এক সেনা তিনি বোধহয় ঠিক ক্যারেক্টারটাকে ধরতে পারেনি, ওনাকে যে ক্যারেক্টারটা অভিনয় করতে দেওয়া হয়েছে, যে পুলিশের ক্যারেক্টার আর্মির ক্যারেক্টার, উনি বলছে আমরা মারতে মারতে ক্লান্ত হয়ে যাব, এই স্টুডেন্ট আসা বন্ধ হবে না, ছাত্র আসা বন্ধ হবে না। এবং এখন আরো পিলপিল করে আসছে। পিলপিল করে আসছে। আমার মনে হচ্ছে উনি রোলটা প্লে করতে পারবেন না, ওনার কাস্টিং থেকে বার করে দেওয়া হবে। হীরক রাজা সেনার চরিত্রে অ্যাক্টিং করছে এরকম অনেক লোকজন আছে, অ্যাক্টার আছেন যাদের কাস্টিংটা ভালো হয়, যে কারণে হীরক রাজার সিনেমার যে শ্যুটটা সব সিনগুলো ভালো হচ্ছে, বিশেষ করে যেখানে অত্যাচারের সিন আছে। শোনো পণ্ডিত, অন্য দেশে রাজদ্রোহীর কি শাস্তি হয় শোনো, হয় আজীবন কারাবাস আর না হয় মুন্ডচ্ছেদে প্রাণ নাশ। তবে হীরক রাজা প্রাণে মারে না, গারদের ধার ধারে না, শুলে চড়ায় না, মাথা মোড়ায় না, জ্যান্ত পোড়ায় না। হীরক রাজ্যের শাস্তি শুধু একটাই, মগজ ধোলাই। আমরা আবার চলে এসেছি হীরক রাজার দেশের শুটিং দেখতে। হীরক রাজার দেশের রিমেকের মোস্ট ইম্পর্টেন্ট সিনগুলো শ্যুট এখানে হয়েছে, তাই তো? Yes. তো এখানেই সমস্ত ইম্পর্টেন্ট সিনগুলো শুটিং হচ্ছিল। তো আমাদের মনে হলো যে আরেকবার আসা উচিত এখানে। আসলে একবার এসে মন ভরেনি। এখানে এলে কিভাবে যে সময় কেটে যায় বোঝাই যায় না। মানে আগের দিন এসেছিলাম এবং হুড়ুর করে সময় কেটে গেল, তাই না? এবং 5 ঘন্টা কোথা থেকে কেটেছে টের পাইনি। বেসিক্যালি কিছু জায়গা থাকে না, আমরা যখন ঘুরতে যাই, সেটা পাহাড় হতে পারে, জঙ্গল হতে পারে, যেখানে গেলে মনে হয় যে চুপচাপ শুধু বসে থাকি, মানে কিছু করবো না, কথা বলবো না, শুধু চুপচাপ বসে থাকবো। তো এই জায়গাটা অনেকটা সেরকম জায়গা। মনে হয় যে চুপচাপ বসে থাকি, অবজার্ভ করি কী হচ্ছে এবং পুরো ব্যাপারটা অ্যাবজর্ব করি। যেখানে উদয়ন পণ্ডিত বসেছিলেন সেখান দিয়ে আমরা আগের দিনও যাওয়ার চেষ্টা করেছিলাম, আজকেও যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। মানে সেখানে এত ভিড়, সেখানে সম্ভব হচ্ছে না যাওয়া। যাই হোক, এখন এই পুরো ব্যাপারটা, সিনেমার শুটিংটা উদয়ন পণ্ডিত মেন প্রোটাগনিস্ট নয়, সেখানে আরও অনেক প্রোটাগনিস্ট চলে এসছে। এই এক্ষুনি একটা সিনের শুটিং হচ্ছিল, সেখানে আবার দেখি এক দুষ্টু ছাত্র এসে দাবি করছে যে হীরক রাজা নাকি জনগণের এত সেবা করেছে, জনগণ এত আনন্দিত যে জনগণ বুঝেই উঠতে পারছে না যে আর কি পাওয়ার বাকি রয়েছে। ফলে তাদের হীরক রাজার কাছে নতুন করে কোনো কিছু পাওয়ার কোনো দাবিই নেই। আর এই প্রত্যেক সন্ধেবেলায় এই দেশে যত সংবাদ মাধ্যম আছে, চ্যানেল আছে, সেখানে হীরক রাজার মন্ত্রীরা এসে প্রচার করতে থাকেন যে মানুষ এই দেশে কত সুখে আছে এবং তারা কি কি সেবামূলক কাজকর্ম করেছেন এবং করে চলেছেন।
এবং বেশিরভাগ সময় তাদের অল্টার ইগোরা বসেই এই মন্ত্রীদের ইন্টারভিউ নেন, ফলে ইন্টারভিউগুলো খুব ব্যালেন্স হয়। একজন যেটা বলে আরেকজন তার সঙ্গে সবসময় সহমত পোষণ করে। উদয়ন পণ্ডিত এবং ওর যে পাঠশালার ছাত্র, সেই ইম্পর্টেন্ট সিনগুলোর যে অ্যাক্টিং সেগুলো এখানেই চলছে। আগের দিন চেষ্টা করেছিলাম, আসা হয়নি। তো যাই হোক, আজকে আসলে এত মানুষ এখানে এইভাবে ঢোকানো খুব মুশকিল। যাই হোক, আজকে কোনোভাবে ঢুকতে পেরেছি। তো এরা তো পলিটিক্যাল পার্টি নয়, মানে এরা তো রেগুলার শ্যুট করে না, বড় প্রোডাকশন হাউস নয় যে এদের প্রচুর ম্যান পাওয়ার আছে, ট্রেন ম্যান পাওয়ার আছে, যাদের স্কিল আছে এত লোককে কন্ট্রোল করার। কিন্তু যাই হোক, এরাও শিখছে, এরা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, তো এরাও শ্যুট করছে এবং শিখছে। हम चाहते हैं फिर उनसे माफी मांगे, जो सरकार उनसे हाथ जोड़कर माफी मांगे मीडिया पे कि यहाँ पे जंतर मंदिर को आने वाले साथी ऑडिटेट किया जा रहा है। अगर आप कभी भी शिक्षा का अधिकार मांगेंगे तो पैनल का एक्सीडेंट हो जाएगा। शिक्षा नहीं चाहिए, शिक्षित राज्य आवाज उठाना सिखाता है। आपने उठाई है, देखो भिखारी, आपको बोलता है এই ফিল্মের যে ডিরেক্টর, সে কিছু কাস্টিং ভুলভাল করে ফেলেছে। মানে কিছু অ্যাক্টার আছে তারা স্ক্রিপ্টের বাইরে চলে গিয়ে ডায়লগ দিচ্ছে। ফলে আমার সঙ্গে কিছু এরকম যারা অডিশন দিতে এসছে বা অভিনয় করছে তাদের সঙ্গে কথা হচ্ছিল। তাদেরকে বললাম, দেবস্মিতাও বললো, আমিও বললাম যে স্ক্রিপ্টের যে কন্টেন্ট, তার যে মূল উদ্দেশ্য, স্ক্রিপ্টের যে মূল উদ্দেশ্য, সেটা যেন কেউ ভুলে না যায় এবং সেখানে যেন কনসেন্ট্রেট করে থাকে, নয়তো এই ছবিটা হিট হওয়ার কোনো চান্স নেই। অন্যান্য অনেক ছবির মতোই পোটেনশিয়াল হয়তো ছিল, কিন্তু ফ্লপ করে যাবে। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট, যারা অডিশন দিতে এসছেন, যারা অভিনয় করছেন, তারা যেন স্ক্রিপ্টে ডায়লগে স্টিক করে থাকে, সেগুলো যেন মিস না করে। लेकिन उनको ये पता नहीं है इसने इस पूरी दुनिया देश को बता दिया कि न्यूज वर्टिकल में पढ़ी जाती है, हॉरिजॉन्टल में नहीं। आयोग आप लोगों को दिल से जरूर धन्यवाद। এই মুহূর্তে ভারতবর্ষের সবথেকে বেশি ক্রিয়েটিভ আর্ট, স্ট্রিট আর্ট ফর্ম যদি দেখতে চান, তাহলে আপনারা এখানে চলে আসুন, তাই না?
মানে জেনজির বাচ্চারা এত ক্রিয়েটিভ, মানে এটা আমরা কোনোদিন ভাবতেই পারিনি না। আলাদাই লেভেল। ওই দেখ হ্যাঁ। ব্যাটম্যান যাচ্ছে। ব্যাটম্যান যাচ্ছে। এই এক্ষুনি একটা সিনের শুটিং দেখছিলাম, যেখানে মন্ত্রীমশাই একবার বলছেন যে এখানে শত্রুপক্ষের অন্য দেশের লোকজন এসে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে, আবার কিছুক্ষণ পরে বলছেন না না এখানে তো সব বাচ্চা বাচ্চা ছাত্ররা তারা জমায়েত করছে, আবার কিছুক্ষণ পরেই সেনাপতিকে আদেশ দিচ্ছেন যে হাজার হাজার সেনা নামানো হোক এই জমায়েত কন্ট্রোল করার জন্য। আবার তার কিছুক্ষণ পরে বলছেন যে জমায়েতটি প্রচণ্ড শান্তিপূর্ণ এবং এটাই প্রমাণ করে যে এটা একটা গভীর ষড়যন্ত্রের অঙ্গ। যত চালাকি তোমার জানতে নাইকো বাকিয়ার, যত কেদরানি শয়তানি সবই ফাঁক চিচিং ফাঁক। এই গানটা তো আপনারা মানে আমরা সকলেই শুনেছি। 1000টা লোক একসঙ্গে একই গান গাইছে, এরকম যদি শোনার ইচ্ছা হয় তাহলে একবার অন্তত আপনাদের এখানে আসা উচিত। অনাচার করো যদি রাজা তবে ছাড়ো গদি, যারা তার ধামাধারী তাদেরও বিপদ ভারী, গরিবে শোষণ পাপ সমাজে নাহি মাপ, নাই কোনো পরিত্রাণ হীরকের রাজা শয়তান। এবং সবথেকে মজার কথা হচ্ছে লাস্ট সিন দড়ি ধরে আরো টান হয়ে গেছে, রাজা খান খান হয়ে গেছে। যাই হোক, আজকে লাস্ট সিনের শুটিং চলছিল, আশা করি এটাই লাস্ট সিন হবে, আশা করি আর কোনো রিশুট করার প্রয়োজন হবে না, তাই না? কি বলছিস? এই হাসি মুখগুলো, এই ছোট ছোট ছেলে মেয়েগুলো আজকে যখন একটা চওড়া হাসি হাসছে, এটা দেখতে দারুণ লাগছে। এটা আলাদাই মোমেন্ট। कहीं पर भी मिले तो ये सवाल जरूर करना, कहाँ सोया है चौकीदार।
সিনেমা শুটিং যে শেষ হয়ে গেল তুই কি করে জানতে পারলি? কনট প্লেসে ঢুকতে ঢুকতেই তো শুনতে চারিদিকে হোলবোল, ফোনে ফোনে লোকজন ইস্তফা দিয়ে দিয়েছে করতে করতে তারপরে এই ঢুকেই দেখলাম সেলিব্রেশন। তো এই সিনেমায় যে মেন ভিলেনের অ্যাক্টিং করছিল সে পালিয়ে গেছে, ফলে শুটিং আপাতত বন্ধ। পালায়নি, পালাতে তাকে বাধ্য করা হয়েছে। সব বলছে ছুট্টি মিল গই। মানে আমাদের জীবনে এত ভালো ঘোরার জায়গা আমরা আর কোথাও দেখিনি। এটা আমাদের জীবনের সবথেকে বেস্ট ঘোরা, তাই না? এবং এই জয়ের সাক্ষী থাকা এটা আলাদাই ব্যাপার। মানে এটা লাইফ টাইমে একবারই হয়, তো অনেকের হয়তো পুরো একটা লাইফ টাইমে হয় না। কারণ টিভি বা মোবাইলে কি দেখছেন আপনারা জানি না, এখানে না প্রচুর বাচ্চা আছে যারা প্রচণ্ড কষ্ট করে আছে, মানে খুব দরিদ্র পরিবারের ছেলেপিলে তারা এখানে পড়ে থেকেছে একটা চাটাই বা একটা প্লাস্টিকের ওপর রাতের পর রাত। ফলে ওরা আজকে হাসছে দেখে দারুণ লাগছে। এবং মানে ওদের পকেটে এতটা টাকাও নেই যে ওরা মানে কি বলবো একটা বেলা ঠিক করে খেতে পাবে। এবং এই যে পাঠশালার এই ছাত্রগুলো, এদের ক্যারেক্টারটা যখন ডিরেক্টর লিখেছিলেন তখন উনি ভাবতে পারেননি যে এরা মেন প্রোটাগনিস্ট হয়ে উঠবে, তাই না? একদম এই সত্যি এদের হ্যাটস অফ। पिक्चर खत्म जी खत्म। नहीं, पिक्चर अभी बाकी है और भी लोग हैं ना। আমরা অনেক জায়গা ঘুরেছি এবং ভবিষ্যতেও অনেক জায়গা ঘুরবো, কিন্তু এই জায়গাটা বোধহয় আমাদের জীবনের একটা অন্যতম মনে রাখার মতো ঘোরা। কি আর বলবো, মানে প্রোটাগনিস্ট চেঞ্জ হয়ে গেছে। পাঠশালার ছাত্ররা এই গল্পে যেটা চেয়েছিল তারা আপাতত তাদের অনেক কিছু চাওয়া পাওয়া আছে, তাদের মধ্যে অন্তত এক স্টেপ ব্যাপারটা এগোলো। তো দেখা যাক সিনেমার শেষটা কীভাবে হয়। থ্যাংক ইউ। मेरी फेवरेट सोन परी अब जाएगा करी। আর এটা যেহেতু কোনো রাজনৈতিক কিছু ছিল না, এর মধ্যে এত অর্গানিক ছিল না ব্যাপারটা, তাই না? আর অর্গানিক বয়সের বাচ্চাদের সঙ্গে তাদের বাবা মারা এসছে, সেটা পুঁচকে ছোট থেকে টডলার থেকে ইয়াং বাবা মারা সঙ্গে করে নিয়ে এসছে। এছাড়া নানান মানুষ, মানে কত মানুষকে যে দেখলাম ট্রলি নিয়ে ডিরেক্ট এয়ারপোর্ট বা স্টেশন থেকে এসছে তার কোনো ঠিক নেই। এবং তারা সবাই মানে স্টুডেন্ট নয়, অনেক সিনিয়র মানুষ আছে তার মধ্যে। আসলে হীরক রাজার দেশের রিমেক হবে, আর সেখানে শুধুমাত্র ছাত্ররা তো দড়ি ধরে টানেনি, আরও 3টে দড়ি ছিল, কৃষকের দড়ি, শ্রমিকের দড়ি। তো এখানে ছাত্রদের মাঝে বেশ ওই কৃষক শ্রেণী, শ্রমিক শ্রেণী তাদেরও দেখতে পেলাম, তাই না? এবং শেষবেলায় যখন গুপি বাঘা হীরক রাজা সহ তার পারিষদদেরও নিয়ে এলো, আরেকটা দড়ি ধরিয়ে দিল টানার জন্য, সেইটার কিছুটা অংশ এখানেও খুব সামান্য হলেও দেখা গেছে। কিছু মানুষজনকে দেখা গেছে যারা অ্যাপলিটিক্যাল বা ওরকম নিউট্রাল একটা মানুষ, যাই এটা বাদ দিই, এটা বলে কাজ নেই, এটা ফিল করার ব্যাপার, এটা ঠিক ভাষায় বোঝানো যাবে না। বা যারা পাহারায় ছিলেন, সেই সেনাবাহিনীর সৈন্যরা যে দড়িটা ধরে টানছিল, সেরকম কিছু চরিত্রের সৈন্যকেও দেখা গেছে এখানে, যাদের মুখে এক মুখ হাসি।
আমরা যে কটা সিন এখানে দেখলাম সেটা দেখে আমাদের মনে হলো এই গল্পের সবথেকে ইম্পর্টেন্ট উল্লেখযোগ্য ঘটনা এটা নয় যে মানুষ একজন পারফেক্ট নেতাকে খুঁজে পেয়েছে, বরং সবথেকে ইম্পর্টেন্ট কথা এটা যে মানুষ, এই ছাত্ররা যাদের আমরা জেনজি বলছি, তারা আর পারফেক্ট নেতার অপেক্ষায় বসে থাকেনি। এবং এটাই বোধহয় সবথেকে ইম্পর্টেন্ট মেসেজ যেটা পুরো দেশের কাছে যাওয়া উচিত। আমি সাধারণত কোনো রকম জাজমেন্টাল কথাবার্তা বলি না, কিন্তু কয়েকটা কথা না বলেই থাকতে পারছি না। কয়েকজন বাঙালি ব্লগার আছেন, এদের থেকে প্রচুর কিছু শিখেছি এবং এখনও শিখছি। তো সবথেকে ইম্পর্টেন্ট স্কিল যেটা ওদের কাছ থেকে আমি শেখার চেষ্টা করছি, এখনও পুরোপুরি শিখে উঠতে পারিনি, সেটা হচ্ছে ওরা যখন কোনো কাজে যায় সেখানে গিয়ে তারা যখন কোনো কথাবার্তা বলেন, যে ভিডিওগুলো শ্যুট করেন, তখন তারা যেভাবে কনসেন্ট্রেট করে, চারিদিকে হয়তো চিৎকার চেঁচামেচি হচ্ছে, লোকে কান্নাকাটি করছে, হাসছে, আনন্দ করছে, তার মধ্যেও তারা একেবারে কানে তুলো গুঁজে এবং চোখে ঠুলি পরে, চোখের ঠুলি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ঠুলি বলতে কী বোঝায়, ওই ঘোড়াকে যেটা পরানো হয় না, মানে এরকম আর এরকম দুটো লাগানো থাকে যাতে ঘোড়া এদিক ওদিক কোনো কিছু দেখতে না পায়, মানে যে ঘোড়া যিনি চালাচ্ছেন তিনি মুখটাকে যেদিক ঘোরাবেন ঘোড়া শুধু সেই দিকেই দেখতে পাবে, মানে সেই দিকেই কনসেন্ট্রেট করবে। তো ওনারা যেভাবে ওরকম কনসেন্ট্রেট করে যে দুনিয়া ভাড়মে যাক, চারিদিকে কে কাঁদছে কে হাসছে দেখার দরকার নেই, যে কাজটা ওনারা করতে এসছেন সেই কাজটা খুব মন দিয়ে করেন। তো সেই জিনিসটা আমার খুব ভালো লাগে, আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, আমিও সেটা সেই স্কিলটা শেখার চেষ্টা করছি। এখানে তো খুব কাজে লাগলো বলে আমার মনে হলো কি, মানে ওরা পুরো এটাকে বিজনেসের মতো অ্যাপ্রোচ করে, আর বিজনেসে যেটা হয় যে প্রফিট ম্যাক্সিমাইজেশন করাই সেটাই হচ্ছে লক্ষ্য। ভবিষ্যতে কী হবে সেটা জেনে কী হবে, মানে এই মুহূর্তে তো আমাদের প্রফিট ম্যাক্সিমাইজ করতে হবে, তার জন্য যেটুকু বলা দরকার তারা সেটুকু নিয়েই কথা বলে, অন্য কোনো ব্যাপার নিয়ে কথা বলে না, মানে অ্যাপলিটিক্যাল থাকে, পলিটিক্স নিয়ে তারা একেবারেই কথা বলে না। হ্যাঁ, তবে মাঝে মাঝে কথা বলে ফেলে। কিছুদিন আগে যখন ওয়েস্ট বেঙ্গলে কিছু রাজনৈতিক পালাবদল ঘটলো তখন কিন্তু তারা পলিটিক্যাল কথাবার্তা বলেছে, অন্য সময় তারা অ্যাপলিটিক্যাল থাকার চেষ্টা করে, যদিও সেটাও একটা পলিটিক্যাল স্টান্স, ফলে যখন যেরকম প্রয়োজন সেদিকে একটু পাল্টি খাবে, সেটাই স্বাভাবিক। এছাড়াও ইন্ডিয়ার আরও অনেক ট্রাভেল ব্লগার আছে, তাদেরও একই হাল। সবারই হীরক রাজার দেশের যে রিমেক হচ্ছে তার স্ক্রিপ্টটা নিয়ে একটা অ্যালার্জি আছে। নাম হীরক রাজার দেশ, কিন্তু এখানে হীরক রাজাকে তো হিরো করে দেখানো হয়নি স্ক্রিপ্টে, যে কারণে বোধহয় তাদের অ্যালার্জি। এটা বেসিক্যালি ভারতবর্ষেরই বোধহয় ক্যারেক্টারিস্টিক, কারণ আমরা যাদের অলমোস্ট পুজো করি, মাথায় তুলে নাচি, তা সে ক্রিকেটারই হোক, অ্যাক্টারই হোক, গায়কই হোক, প্রত্যেকেই কানে তুলো গুঁজে এবং চোখের ঠুলি পরে নিজেদের কাজ ছাড়া অন্য কোনো ব্যাপারে কনসেন্ট্রেট করবো না, এই স্কিল সেটটা খুব ভালো করে রপ্ত করেছে। নিজের কাজ এবং নিজের লাভ, হ্যাঁ, লাভ মানে ভালোবাসা না, প্রফিট। আমরা যেরকম মানুষজনকে ফলো করব, যেরকম মানুষজনকে নিয়ে সেলিব্রেট করব, আমরা সোসাইটিটাকেও সেরমভাবেই তৈরি করব। মানে শুধু বলবো সে খুব ভালো ক্রিকেট খেলে, তাকে মাথায় তুলে নাচবো, কিন্তু অন্য ব্যাপারে সে কানে তুলো গুঁজে চোখে ঠুলি পড়ে থাকে, তাহলে সেরকমই হবে। আপনি যখন বিপদে পড়বেন সে তখন ক্রিকেটই খেলবে। সে তার স্কিল বা ট্যালেন্টে দারুণ, বুঝলাম। পাতি কথা, সে বিখ্যাত লোকটি নাগরিক হিসেবে কি দায়িত্ব পালন করে, মানে আমরা যারা এই শিক্ষিত ভদ্রলোক, তারা আবার হলিউডের স্টাররা যখন প্রতিবাদ করে, বিদেশি ফুটবলাররা যখন কোনো বিষয় নিয়ে ওপেনলি কথা বলে, আমরা দারুণ অ্যাপ্রিসিয়েট করি আর কি। কিন্তু নিজেদের দেশে আমরা ওয়ার্শিপ করার ব্যাপারটা, এই ভগবান, এই ব্যাপারটা থেকে আমরা বেরোতে পারি না। তখন আমাদের মাথায় ঢোকে না, বা মনে হয় না যে এদের তো মুখ খোলার কথা। আপনি ভুলভাল ডাক্তারের কাছে চিকিৎসা পাবেন, তখন তাদের চুপচাপ গান শুনবেন আর আনন্দ করবেন, তাদের ট্রাভেলগ দেখবেন, আনন্দ করবেন। তো আমাদেরও বোধহয় ভাবার সময় হয়েছে যে আমরা কি ধরনের লোকজনকে ফলো করব, আর এগুলো তো বোকা ছেলেপিলে আর কিছু বোকা লোকজন। ঠিক আছে, বোকারা এক জায়গায় হয়ে কিছু তো করেছে, সব চালাক লোকেদের মুখে ঝামা ঘষে দিয়ে, যারা ভীষণ বুদ্ধিমান এবং নিজেদেরকে ভীষণ বাস্তববাদী মনে করে, প্র্যাকটিক্যাল, কি হচ্ছে এগুলো, তো তাদের মুখে ঝামা ঘষে দিয়ে কিছু তো আদায় করেছে, চুপচাপ ঘরে ঘাপটি মেরে বসে তো থাকেনি। কে একজন দেখছিলাম খুব সুন্দর বলল আপনার পিঠে একটা ঘা হয়েছে, আপনি তো দেখতে পাচ্ছেন না, তার মানে কি ঘাটা হয়নি, ঘাটা আপনি শুকিয়ে যাবে না, ঘাটা এক্সিস্ট করে না, ঘাটা তো আস্তে আস্তে পছন্দ ধরাতে পারে আপনার পুরো ব্যাকবোনটাকে। তখন বলবেন যে না, আমি তো দেখতে পাইনি। এটা অনেকটা ওই ওয়েব সিরিজগুলোর মতো হচ্ছে,
মনে হলো সিজন 1টা শেষ হলো। দেখা যাক আবার সিজন 2 কবে শুরু হয়। হ্যাঁ, চরিত্রটা যেরকম এক্সাইটেড দেখলাম, হ্যাঁ, তারা সিজন 2 শুরু করার জন্য ভীষণভাবে উদ্গ্রীব। সিজন 2 এর বিষয় অন্য হবে, তার একটা টিজারও ওখানে দেখতে পাওয়া যাচ্ছিল সিজন 2টা কি হতে চলেছে বা মানুষের কি ইচ্ছে সিজন 2টা কি হোক। আর যেহেতু এই সিজনটা হিট করলো, আশা করি পরের বার প্ল্যানিংটা বেটার হবে, আরও দক্ষ এক্সপিরিয়েন্স লোকজন গাইড করার জন্য থাকবে। তো আমরাও অ্যাপলিটিক্যাল থাকার চেষ্টা করলাম, যাদের ফলো করি তাদের মতো করেই। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানান, লাইক করুন আর ভিডিওটা শেয়ার করুন। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর যেখানেই যাবেন দয়া করে জায়গাটা নোংরা করবেন না। আর ঘুরে বেড়ানোর সময় একটু আশপাশটাও দেখুন। আমাদের চারপাশ সম্পর্কে আমরা যদি একটু সচেতন না হই তাহলে কিন্তু খুব মুশকিল। ভালো থাকবেন, নমস্কার। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। গুড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। গুড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। গুড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান।